আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। পাচার হওয়া অর্থ দেশে আনতে বিশেষ আইন হচ্ছে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান। ৬ সংস্কার কমিশনের সুপারিশ সহ প্রতিবেদন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে মতামত জানানোর অনুরোধ। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করতে আগ্রহী নির্বাচন কমিশন। ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে সিইসির বৈঠক। গণঅভ্যুত্থানের সময়ে জাতিসংঘের বার্তা সম্পর্কে সেনাবাহিনী অবগত নয় বলে বিবৃতি। ভলকার তুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে মন্তব্য। এবং মাগুরার শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ। ৪ আসামির একজনের ৭ দিন ও ৩ জনের ৫ দিন করে রিমান্ড। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ১৫ মার্চ চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের খবর। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পাচার হওয়া অর্থ দ্রুত ফেরত আনতে দেশে বিশেষ আইন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রেস উইনিংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান পেয়েছে সরকারের বিভিন্ন সংস্থা। দেখুন চকর মালিথার রিপোর্টে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সোমবার বৈঠক করেন এই সংক্রান্ত টাস্কফোর্স এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে। পরে বৈঠক নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। পাচার হওয়া অর্থ দিয়ে দেশে দেশে সম্পদ করার তথ্যের কথা জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলে যে টিউশন ফি, চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন ৪০০ কোটি টাকার উপরে, ৪-৫০০ কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন। মাগুরায় ধর্ষিত শিশুর শারীরিক অবস্থা ও পাঠ্যপুস্তক সহ সাম্প্রতিক বিষয় নিয়েও কথা বলে প্রেস উইং। এনসিটিভি জানিয়েছেন যে প্রতিদিন প্রায় ৪৫,০০০ বই ছাপা হচ্ছে এবং সেই হিসাবে আমরা আশা করছি যে খুব শিগগিরই হয়তো এই বইগুলো ছাপা শেষ হবে। শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান্ড লেভেল ৩ ছিল, আজকে সেটা ৫-এ উন্নতি হয়েছে এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্য অবস্থা একটু উন্নতি হবে ২ দিনের মধ্যে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলামের পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেন প্রেস সচিব। অ্যাফেয়ার্স উনি পদত্যাগ করেছেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ৬টি সংস্কার কমিশনে ১৬৬টি সুপারিশ এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দল এবং জোটকে মতামত জানাতে হবে। তাদের মতামত পাওয়ার পর সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। এরপর সবাই ঐক্যমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করা হবে। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক বিষয়ে আমরা একমত হতে পারব এবং সেক্ষেত্রে যদি একমত হওয়ার ক্ষেত্রে সংখ্যা এবং গুরুত্বপূর্ণ সমস্ত রাজনৈতিক দলকে আমরা একত্রিত করতে পারি, একমতে আনতে পারি বা একমতে তারা উপস্থিত হন, তাহলে সেটাই আমাদের গ্রহণযোগ্যতার বিষয় হবে।
ডক্টর আলী রিয়াজ কথা বলছিলেন। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করতে আগ্রহী নির্বাচন কমিশন। ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনের ট্রেন্ড প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই চলতে শুরু করেছে। বাংলাদেশে যুক্তরাজ্য সুষ্ঠু এবং অবাধ নির্বাচন চায় বলে আবারও জানিয়েছেন ঢাকা ব্রিটিশ হাই কমিশনার। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন নাজিব বেগ। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইসি ভবনে বৈঠক করেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার। 1 ঘণ্টার বৈঠক শেষে ব্রিটিশ হাই কমিশনার জানান, আসন্ন নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আগামী নির্বাচন ইসিকে সহায়তা করতে চাই আমরা। সংসদ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য দেখতে চাই আমরা। পরে সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতির নানা দিক তুলে ধরার পাশাপাশি কিছু সহায়তা চেয়েছে ইসি। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিশিয়েট করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিচার এবং সংস্কার পিছানোর রাজনীতি না করতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করতেই রাজনৈতিক দল গঠন করেছেন তারা। সরওয়ার্দী উদ্যানে আয়োজিত ইফতার মাহফিলে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবি আদায় প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা দেন দলটির নেতারা। রিপোর্টে আরও জানাচ্ছেন তাফিমুল ইসলাম। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল। বিচারের আগে কোনো নির্বাচন নয় বলে হুঁশিয়ারি দেন অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। একই সুরে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। আমরা চাই আগে আমাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন এই দেশে হবে না। গত জুলাই আগস্টে আমাদের ভাইদেরকে যারা নির্মমভাবে নিপীড়ন করেছে, যারা গুলি করেছে, যারা চাপাতি দিয়ে কুপিয়েছে, যারা পুড়িয়ে ফেলেছে, যারা হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন ওই সব খুনিদের বিচার যেন এই বাংলার জমিনে আমরা দেখে যেতে পারি। কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? যেই সংবিধানের কারণে আমাদের এতগুলা ভাই শহীদ হয়েছে, এতগুলা ভাই অপমৃত্যুবরণ করেছে, সেই সংবিধানকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি আমাদেরকে সংবিধান বানাতে হবে। প্রথম চাওয়া নতুন বাংলাদেশে একটা স্বাধীন বিচার ব্যবস্থা, যেই বিচার ব্যবস্থা মানুষের, যে কোনো সাধারণ মানুষের বিচার নিশ্চিত করবে, দ্রুততম সময়ের মধ্যে কোনো হেনস্থার শিকার হবে না, সবাই বিচার পাবে। সরকার কতদিনের মধ্যে নির্বাচন দিতে পারবে তার রোডম্যাপ দিতে হবে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন করতেই তারা দল গঠন করেছেন। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগকে পুনর্বাসিত হবে না এমন নিশ্চয়তা রয়েছে কিনা সরকারের কাছে প্রশ্ন রাখেন নাহিদ ইসলাম। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, ক্ষমতার পরিবর্তন যদি হয় দেশের মানুষের স্বার্থে, তবে সেটা করতে হবে ভোটের মাধ্যমে। রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বই লিভিং লিজেন্ড তারেক রহমান, নেতা ও নেতৃত্ব লুক থ্রু সহ 2টি বইয়ের মোড়ক উন্মোচন করে তারা বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে যা কখনো হয়নি তা করেছেন তারেক রহমান। সরকার পতনের সব দলকে এক করেছেন তিনি। দেখুন রাহুল রায় রিপোর্টে। রাজধানীর বনানীতে লিভিং লিজেন্ড তারেক রহমান, নেতা ও নেতৃত্ব লুক থ্রু ও ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতি ও দুঃশাসন নামে 2টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বগুণ তুলে ধরেন বিএনপি নেতারা। গত 16 বছরের আমাদের এই সময়টাই ছিল দুর্নীতি,
অপশাসন বা দুঃশাসন এই যুগ। ডানপন্থী দল, বামপন্থী দল সব একসাথে লড়াইয়ের ময়দানে নেমেছে এইবারই প্রথম। এই কাজটা সম্ভব করেছেন তারেক রহমান সাহেব। তারেক সাহেবের নেতৃত্ব দেওয়ার যেই একটা এবিলিটি দরকার সেটা পুরোপুরি ওনার ভিতরে বিদ্যমান এবং তিনি এখনো সেটা আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন। বর্তমান অবস্থায় জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন বক্তারা। অনেকেই আজকাল বক্তৃতা দেয় দেখি যে এত রক্ত এগলেন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য। যদি সে ক্ষমতার পরিবর্তন এতদিনের যে দুর্নীতি, অনাচার, দুঃসহ নিপীড়ন, নির্যাতনের যে পরিবেশ, সেই পরিবেশ থেকে মানুষকে মুক্ত করতে পারে। আর এর সব কিছু করার জন্য ক্ষমতার পরিবর্তনের তো কোনো বিকল্প নাই এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশের জন্য বিএনপিকে এগিয়ে যেতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার দফতরে তার পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে। সাংবাদিকরা তার কাছে পদত্যাগের কারণ জানতে চাইলে জানাননি তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী রফিকুল বাশার। সকালে সচিবালয়ে অফিস করতে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। পরে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র পাঠিয়ে দুপুরের দিকে সচিবালয় থেকে চলে যান প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। নিয়োগ পাওয়ার 4 মাসের মাথায় পদত্যাগ করা ডক্টর আমিনুল ভবিষ্যতে শিক্ষার সাথে থাকবেন বলে জানান। পদত্যাগপত্র আমার পিএস এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছি ক্যাবিনেট ডিভিশনে। এইটুকু বলছি যে আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি আজকে। এটা কারণটা কি স্যার? আমি কারণটা আমি বলতে চাচ্ছি না। আমি কোনো না কোনোভাবে শিক্ষার সাথে সম্পৃক্ত থাকব। অধ্যাপক এম আমিনুল ইসলামের পদত্যাগের বিষয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমিনুল ইসলাম, যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন এডুকেশন অ্যাফেয়ার্স, উনি পদত্যাগ করেছেন। গত সপ্তাহে অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে শিক্ষা উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয় সরকার, কিন্তু এর আগে আমিনুল ইসলামকে শিক্ষা উপদেষ্টা হিসাবে শপথ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর প্রচার হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা 5টি মামলায় চার্জশিট দাখিল করেছে দুদক। শেখ পরিবারে আরও একাধিক প্লট ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে উল্লেখ করে সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে সমন জারি সহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। রোকসানা আমিনের রিপোর্ট। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকার পরও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট গ্রহণ করায় জানুয়ারিতে শেখ হাসিনা, তার বোন রেহানা এবং তাদের সন্তানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, প্রায় 2 মাসের তদন্তে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলায় চার্জশিট দাখিলের অনুমোদন দিল দুদক। নথি গায়েবের সাথে বা নথি বিনষ্টকরণের সাথে যারা জড়িত তাদেরকেও তদন্ত আগত আসামি হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্লট ফ্ল্যাট জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে, জানিয়ে অনুসন্ধান করছে সংস্থাটি। বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন। সমন ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে। প্লট বরাদ্দে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনের দায় খুঁজে পাওয়ায় তাদেরকেও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্থাটি বলছে, শিগগিরই আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনী ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হট টকে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনী ভূমিকা
সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং সেনাবাহিনী পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে জাতিসংঘের কোনো বার্তার ব্যাপারে সেনাবাহিনী অবগত নয়। দেশের জনগণের প্রতি দায়িত্ব পালনে সেনাবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ বলেও জানায় আইএসপিআর। আওয়ামী লীগের আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা কাউন্সিলর চৌধুরী আলমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। আসামি করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান জিয়া সহ 18 জনকে। চৌধুরী আলমের বড় ছেলে আবু সাইদ চৌধুরী হিমু জানান, 2010 সালের জুলাই হাইকোর্টে একটি রিট আবেদন করা হলে আদালত পুলিশ এবং সরকারকে চৌধুরী আলমকে দ্রুত খুঁজে বের করার নির্দেশ দেন, তবে আদালতের সেই নির্দেশ কার্যকর করা হয়নি। 2010 সালে 25শে জুন গুমের শিকার হন সে সময় ঢাকা সিটি কর্পোরেশনের 56 নম্বর এবং বর্তমান ঢাকা দক্ষিণের 20 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম। তাকে ফার্মগেট ইন্দ্রা রোড থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর 14 বছর পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পায়নি পরিবার। মাগুরায় শিশু ধর্ষণ সহ দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। মাগুরায় শিশু ধর্ষণ মামলার মূল আসামিকে 7 দিন এবং অন্য 3 আসামিকে 5 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। বিস্তারিত পরাগাজীবের রিপোর্টে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আর যেন ধর্ষণের ঘটনা না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়। রাজু ভাস্কর্যের সামনে একই দাবিতে বিক্ষোভ করে ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজেস নামের একটি সংগঠন। 7 থেকে 10 দিন যত দ্রুত সম্ভব আমরা এটার বিচার চাচ্ছি। একজন ধর্ষক শাস্তি পেলে পরবর্তীতে মানুষ ধর্ষণ করার আগে চিন্তা করবে। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। যখন মেডিকেল টেস্টের জন্য একজন নারীকে নিয়ে যাওয়া হয়, একজন শিশুকে নিয়ে যাওয়া হয়, তখন তিনি দ্বিতীয়বার রেপ হন এবং যখন থানায় তাকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষাপটে আসতে হয় তখন সে আরেকবার রেপ হয়। নারীদেরকে যে অবমাননা করা হচ্ছে, অ্যাসল্ট করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তা সব আমরা প্রতিবাদ করি। ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা। বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছেন শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। নড়াইলে মানববন্ধন করেছে সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল। রোববার মধ্যরাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 8 বছরের শিশু ধর্ষণ মামলার শুনানি হয়েছে। ধর্ষণের শিকার শিশুর বোনের শ্বশুর হিটু শেখের 7 দিন এবং বোনের স্বামী সজীব শেখ, তার ভাই রাতুল শেখ এবং শাশুড়ি জাহেদা বেগমের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরাগ আজিম, চ্যানেল আই। রাজধানীর বনানীতে গাড়ি চাপায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রায় 7.5 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সহকর্মীরা। এতে বনানী, মহাখালী সহ রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দেয় তীব্র যানজট। পুলিশের আশ্বাস ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে দুপুর 1:30টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। বিস্তারিত মইলুন হাসানের রিপোর্টে। পোশাক শ্রমিক মিনারার মরদেহ নিয়ে এভাবে প্রতিবাদ জানান তার সহকর্মীরা। ভোর 6:30টায় বনানী চেয়ারম্যান বাড়ির টিউলিপের সামনে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় পড়েন মিনারা সহ 3 পোশাক শ্রমিক। ঘটনাস্থলে মিনারার মৃত্যু হয়, বাকি 2 জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন পোশাক শ্রমিকরা। গাড়ি চালককে আটক সহ 3 দফা দাবি জানান নিহতের সহকর্মীরা। ওনারা কন্ট্রোল করতে যে গাড়িটা আসতেছে, ঠিক আছে, কাল দেখলাম যে একটা মাইরা গেল, আমি দৌড়ে বন্ধ গেছিলাম, তো গাড়ি আমি আটকাতে পারি না। দাবিগুলো হচ্ছে সুষ্ঠু বিচার 1,
আর দ্বিতীয় সরকার থেকে আমাদের শ্রমিকের নিরাপত্তা দিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। বনানীতে সড়ক অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও এলিভেটর এক্সপ্রেস সহ রাজধানীতে সৃষ্টি হয় অচলাবস্থা। ভোগান্তিতে পড়েন নগরবাসী। থেকে আসছে 1 ঘন্টা যাবত এই যে জ্যামের মধ্যে পড়ে এখন যাব ফার্মগেটে যাইতে পারতেছি না, রাস্তা একদম ব্লক হয়ে গেছে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনা সংশ্লিষ্ট পিকআপটি জব্দ করা হয়েছে। পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। তিস্তা পাড়ে জীবন জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষায় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের উপর জোর দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রকল্প বাস্তবায়নে সমন্বিত উদ্যোগে জোর দিচ্ছে পাওয়ার চায়না এবং পানি উন্নয়ন বোর্ড সহ অংশীজনরা। প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা পাড়ের মানুষের আকাঙ্ক্ষা অনেকটাই পূরণ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আরো জানাচ্ছেন মেরিনা লাভলি। অভিন্ন নদী তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের গড়িমসিতে বিপাকে বাংলাদেশ। শুষ্ক মৌসুমে পানি পায় না তিস্তা পাড়ের মানুষ, আর বর্ষাকালে বন্যায় হারায় সর্বস্ব। উত্তরের 5 জেলার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নেয় সরকার। রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন পাওয়ার চায়নার কর্মকর্তারা। এই প্রকল্পটা যদি আমরা করতে পারি, ঘর বাড়ি ফসলাদি যানবাহন রক্ষা পাবে, সেই টাকার পরিমাণ 1346.00 মিলিয়ন US$। তিস্তার পানি সংরক্ষণ, ফসল রক্ষা, শিল্প কারখানা স্থাপন সহ তিস্তা নিয়ে টেকসই প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দেন নদী আন্দোলনকারী সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা সহ অংশীজনরা। এটা নিশ্চিত করতে হবে যেন এই প্রকল্প শাখা নদী এবং উপনদীগুলোকে ধ্বংস করে না ফেলে। আমরা মনে করি যে আমরা যদি শুষ্ক মৌসুমে পানির ন্যায্যতাটুকু পাই সঠিকভাবে, ভুল ভ্রান্তি না হয়, আমাদের বুঝি দেওয়া হয়, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা নিঃশেষ হয়ে যাব। যদি এই জমিগুলো আমাদের যদি উদ্ধার হয় তাহলে আমাদের জমিগুলোর মালিকানা ফেরত দেওয়ার একটা ব্যবস্থা নিতে হবে। উত্তরের জীবন জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষা সহ পানি সংকট নিরসনে ভূমিকা রাখবে প্রকল্পটি, প্রত্যাশা জেলা প্রশাসকের। রংপুরে যে 5টি জেলা সহ এটার উপকারের জন্য কি হতে পারে, প্ল্যান কি পরিকল্পনা হতে পারে, সেটার জন্য কিন্তু আজকে এই বসা। সবার মতামত দিয়ে সেটা করা হবে ইনশাআল্লাহ। তিস্তা নিয়ে মেগা প্রকল্প ছাড়া বিচ্ছিন্ন কোনো প্রকল্প বাস্তবায়ন না করার তাগিদ সচেতন মহলের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, সিরিয়ার তারতুস ও লাতাকিয়া শহরে ঘরে ঘরে ঢুকে হত্যাযজ্ঞ, অস্ত্রধারীরা নিজেদের হায়াত তাহরির আল সামের যোদ্ধা বলে দাবি। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ব্যাংক অব ক্যানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি। ক্ষমতাসীন লিবারেল পার্টি কনভেনশনে 85% ভোট পেয়ে নেতা নির্বাচিত হয়েছেন তিনি। নিয়ম অনুযায়ী তিনি বর্তমানে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন। কয়েকদিনের মধ্যেই শপথ নেবেন মার্ক কার্নি। প্রিয় দর্শক, টরন্টো থেকে রিপোর্টে আরও জানাচ্ছেন সঞ্জয় চাকি। কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডো সরে যাচ্ছেন, কিন্তু তার রক্তে ছিল রাজনীতি। বাবা প্রধানমন্ত্রী ছিলেন, সেই হিসাবে ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি অনুরক্ত ছিলেন। 13 সালে লিবারেল পার্টির লিডার হয়ে আসেন। 15 সালে দলকে 3য় অবস্থান থেকে কানাডার সরকারে নিয়ে আসেন। পরপর 3 বার তিনি কানাডার প্রধানমন্ত্রী হন, কিন্তু সময়ের পরিবর্তনে তাকে আজ এই পদ ছেড়ে দিতে হচ্ছে মার্ক কার্নির হাতে ক্ষমতা দিয়ে। মার্ক কার্নি আজ লিবারেল পার্টির কনভেনশনে কানাডার লিবারেল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন, লিডার। সেই কনভেনশনকে পর্যবেক্ষণ করছিলেন লিবারেল পার্টির স্থানীয় নেতা এবং স্কারবোরো সাউথ ওয়েস্টের পলিসি চেয়ার কফিলউদ্দিন পারভেজ। তার কাছে জানতে চাইব কিভাবে তিনি বিজয়ী হলেন, কতটা বিজয়ী হলেন। গত 2 মাস ধরে চলা কানাডার লিবারেল পার্টির নেতা নির্বাচনে আজকের লিবারেল পার্টির কনভেনশনে মার্ক কার্নি প্রায় 85% ভোট নিয়ে তিনি জিতেছেন। তিনি হচ্ছেন আগামীর কানাডার প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রীর প্রক্রিয়াটা কি হচ্ছে, পরবর্তী প্রক্রিয়াটা কি হচ্ছে? এখন শুধু তার ফর্মালিটিটা বাকি আছে, আনুষ্ঠানিকতা। তিনি কানাডার গভর্নর জেনারেলের কাছে শপথ নেবেন। শপথ নেওয়ার পর আজকে অথবা আগামীকাল হয়তো তার শপথ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অনুষ্ঠানের পরে তার আনুষ্ঠানিকতা শেষ হবে।
ধন্যবাদ। তো জাস্টিন ট্রুডো চলে যাচ্ছেন, মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন। আর লিবারেল রেসে জিতেই তিনি বলেছেন ট্রাম্পের ট্যারিফের মোকাবেলার জন্য কানাডাবাসী প্রস্তুত আছে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো, কানাডা। আন্তর্জাতিক অঙ্গনে আরো খবর। সিরিয়ার তারতুস এবং লাতাকিয়া শহরে ঘরে ঘরে ঢুকে হত্যাযজ্ঞ চালাচ্ছে অস্ত্রধারীরা। হত্যার পর মরদেহ খোলা আকাশের নিচে ফেলে রাখছে তারা। অস্ত্রধারীরা নিজেদের সিরিয়ার শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল সাম HTS এর যোদ্ধা বলে দাবি করছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারতুসের বেতানিতা গ্রামে এখনো সংঘর্ষ চলছে। সেখানে বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পানির পাম্প স্টেশন এবং জ্বালানির ডিপোতেও হামলা করা হয়েছে। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। যুক্তি, পাল্টা যুক্তি এবং বক্তব্য খণ্ডনের মাধ্যমে শেষ হল ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক উৎসব 2024-25। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী জেলার জলঢাকা থানার ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়। রানার আপ হয়েছে চুয়াডাঙ্গার দামুরহুডার ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচি উদ্যোগে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। মহাখালী ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের বিষয় ছিল নারীর ক্ষমতায়নে প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চাইতে নারীর অর্থনৈতিক স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের বিচারকরা দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে চ্যাম্পিয়ন, রানার আপ এবং শ্রেষ্ঠ বক্তার হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। আগামী 15ই মার্চ চাঁপাইনবাবগঞ্জ ভিটামিন A+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন সিভিল সার্জন ডাক্তার A.K.M. শাহাবুদ্দিন। তিনি জানান, ওই দিন জেলার 6 থেকে 11 মাস বয়সী 28,339 জন শিশু এবং 12 থেকে 59 মাস বয়সী 2,04,509 জন শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন A+ ক্যাপসুল শিশুদের রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ করে। সুস্থ শিশু সুস্থ জাতি গঠনে ভিটামিন A+ ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যম কর্মী সহ সবার সহযোগিতা চেয়েছেন তিনি। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG রিপোর্ট যুব সমাজের ভাবনা বিষয়ক ওয়ার্কশপ হয়েছে। রাজধানী চীন মৈত্রী সম্মেলনী কেন্দ্রে CPD আয়োজিত ওই অনুষ্ঠানে গ্রুপ আলোচনায় চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে মানসম্মত এবং শোভন কর্মসংস্থান, আবহাওয়া এবং পরিবেশগত পরিবর্তনের বিষয়। অনুষ্ঠানে CPDর ফেলো ও সিটিজেন প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, CPDর ফেলো প্রফেসর সাফিজুর রহমান, UNDPর সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, প্রধান উপদেষ্টার কার্যালয় SDG বিষয়ক মহাপরিচালক শিহাব কাদের বক্তব্য রাখেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছে একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, স্প্যানিশ লা লিগা 1 ম্যাচ পরেই জয়ের ধারায় রিয়াল মাদ্রিদ। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। পাচার হওয়া অর্থ দেশে আনতে বিশেষ আইন হচ্ছে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান। 6 সংস্কার কমিশনের সুপারিশ সহ প্রতিবেদন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 13ই মার্চের মধ্যে মতামত জানানোর অনুরোধ। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করতে আগ্রহী নির্বাচন কমিশন। ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে সিইসির বৈঠক। গণঅভ্যুত্থানের সময়ে জাতিসংঘের বার্তা সম্পর্কে সেনাবাহিনী অবগত নয় বলে বিবৃতি। ভলকার তুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে মন্তব্য।
এবং মাগুরায় শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ, 4 আসামির একদিনে একজনের 7 দিন ও 3 জনের 5 দিন করে রিমান্ড। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।